আচ্ছা, আগের দিন আমি বলেছিলাম যে আইনস্টাইন কোএফিসিয়েন্ট গুলো পড়বো। তিনটা যে মেন প্রসেস সেগুলো হয়েছিল, একটা হচ্ছে তোর অ্যাবজর্পশন প্রসেস, আর একটা ছিল স্পন্টেনিয়াস এমিশন, আর একটা ছিল স্টিমুলেটেড এমিশন। ওই তিনটা প্রসেস আমরা পড়েছিলাম, বেসিক যে তিনটা প্রসেস লেজারের। এবং আগের দিনে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে একটা ইলেকট্রনের ক্ষেত্রে, যে একটা ইলেকট্রন মনে করি এরকম গ্রাউন্ড স্টেটে আছে, হ্যাঁ, গ্রাউন্ড স্টেটে একটা ইলেকট্রন আছে, সেখান থেকে এক্সাইটেড স্টেটে একটা ইলেকট্রন পৌঁছাচ্ছে। তাহলে সে একটা ইলেকট্রনের এক্সাইটেড ডি এক্সাইটেডের যে ব্যাপারটা, একটা ইলেকট্রনের এক্সাইটেশন বা ডি এক্সাইটেশনের যে ব্যাপারটা, সেটা আমরা পড়েছিলাম। কিন্তু বুঝতেই পারছিস একটা লার্জ অবজেক্টের ক্ষেত্রে অনেকগুলো অ্যাটমস বা মলিকিউলস থাকবে। তাহলে সেক্ষেত্রে ইলেকট্রনের যে ট্রানজিশন রেট, গ্রাউন্ড স্টেট থেকে যে আপার স্টেটের যে ট্রানজিশন রেট, এই ট্রানজিশন রেটটা আমরা এখানে পড়বো। মানে একটা প্রবাবিলিস্টিক অ্যাপ্রোচ এখানে আসবে, স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন। বুঝতে পারছিস যে পপুলেশন রেটটা কিরকম হবে, গ্রাউন্ড স্টেট থেকে আপার স্টেটে ইলেকট্রনের ট্রানজিশন প্রবাবিলিটি কিরকম হবে, সেগুলো পড়বো। সেগুলো পড়তে গিয়ে কয়েকটা কনস্ট্যান্ট আসবে, যে কনস্ট্যান্টগুলোকে আমরা আইনস্টাইন কোএফিসিয়েন্ট বলবো। এবং মূলত এই টপিকসটাতে আমরা ওই পপুলেশনের রেটটা যখন দেখতে যাইবো আপার স্টেটে বা লোয়ার, গ্রাউন্ড স্টেট থেকে আপার স্টেটে বা আপার স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে, যে পপুলেশনের রেটগুলো, সেগুলো ডিপেন্ড করবে কয়েকটা কনস্ট্যান্টের উপরে, কয়েকটা না, দুটো কনস্ট্যান্টের উপরে মেনলি। সেই দুটো কনস্ট্যান্ট হচ্ছে আইনস্টাইনস কোএফিসিয়েন্ট নামে পরিচিত, এবং তার সঙ্গে তাদের রিলেশনটা আমরা নির্ণয় করবো। আইনস্টাইনস দুটো কোএফিসিয়েন্টের মধ্যে কি রিলেশন আছে সেটা নির্ণয় করবো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখ, যেটা আগের দিনে যে ছবিটা দেখিয়েছিলাম সেটাই এখানে লিখেছি, যে এটা হচ্ছে আপার স্টেট আর এটা হচ্ছে লোয়ার স্টেট। ঠিক আছে, গ্রাউন্ড স্টেটটা হচ্ছে যে এ আর এক্সাইটেড স্টেটটা হচ্ছে যে বি। এবং ইলেকট্রন লোয়ার স্টেট থেকে আপার স্টেটে এক্সাইটেড হতে পারে, অথবা আপার স্টেট থেকে লোয়ার স্টেটে ডি এক্সাইটেড হতে পারে। তো এই ইলেকট্রনের যে ওখানে থাকার প্রবণতা বা থাকার সংখ্যাটাকে, সেটাকে আমরা পপুলেশন বলে ডিনোট করেছি, পপুলেশন বলবো সেটাকে আমরা। বুঝতে পারছিস, সাধারণত ভিড় বোঝাতে আমরা পপুলেশন কথাটা ইউজ করি। তো এখানে ভিড় বলতে ইলেকট্রনের ভিড় বোঝানো হচ্ছে পপুলেশনটা। তাহলে ইলেকট্রন যদি এক্সাইটেড স্টেটে থাকে সেটা হচ্ছে এক্সাইটেড স্টেটে তার পপুলেশন। ইলেকট্রন যদি গ্রাউন্ড স্টেটে থাকে তাহলে সেটা তার গ্রাউন্ড স্টেটে পপুলেশন। তাহলে সেই পপুলেশনের রেটটা আমরা যে স্টেপগুলো দেখেছিলাম এমিশন এবং অ্যাবজর্পশনের ক্ষেত্রে, সেই পপুলেশন রেটটা আমরা পড়বো। তাহলে প্রথমে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ফর অ্যাবজর্পশন প্রসেস। ফর অ্যাবজর্পশন প্রসেস, তাহলে অ্যাবজর্পশন প্রসেসের ক্ষেত্রে কি হয় আমরা দেখেছি, যে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে ইলেকট্রন চলে যায়। ঠিক আছে, কখন যায় না, যদি একটা আমাদের এখানে ফোটন এসে পড়ে উইথ সেম ফ্রিকোয়েন্সি যদি ফোটন আসে, তাহলে সেই ফোটন কি করে, ইলেকট্রনটাকে এক্সাইট করে। ইলেকট্রন এই ফোটনটাকে পুরো অ্যাবজর্ব করে নেয়, দিয়ে আপার স্টেটে বা এক্সাইটেড স্টেটে পপুলেট হয়। তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে এই এক্সাইটেড স্টেটে ইলেকট্রনের যে পপুলেট হওয়ার রেটটা সেটা কত। যে এই মনে করি লোয়ার স্টেটে, গ্রাউন্ড স্টেটে মনে করো অনেক ইলেকট্রন আছে। আমরা আগের দিনে প্রসেসগুলো বোঝার জন্য একটা ইলেকট্রনের ক্ষেত্রে দেখেছিলাম, গ্রাউন্ড স্টেটে মনে করো অনেকগুলো ইলেকট্রন আছে। অ্যাটমের মধ্যে অনেক ইলেকট্রন থাকবে, অ্যাটম বা মলিকুলসের মধ্যে। তাহলে গ্রাউন্ড স্টেটে মনে করো অনেকগুলো ইলেকট্রন আছে। তাহলে সেই গ্রাউন্ড স্টেটের ইলেকট্রনগুলোর এক্সাইটেড স্টেটে যাওয়ার যে রেট, তার মানে কি, এই এক্সাইটেড স্টেটে ইলেকট্রনের যে পপুলেশন, সেই পপুলেশন কতটা বৃদ্ধি পাচ্ছে, সেটাকে আমরা বলছি কি রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন অফ আপার স্টেট। রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন অফ আপার স্টেট, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছি, আর এ টু বি, রেট অফ পপুলেশন এ টু বি। তাহলে এটা হচ্ছে যে গ্রাউন্ড স্টেট, আর বিটা হচ্ছে যে এক্সাইটেড স্টেট বা আপার স্টেট। তাহলে এ টু বি, হ্যাঁ, যেহেতু এ স্টেট থেকে বি স্টেটের দিকে যাচ্ছে, ওই জন্য আমরা সাবস্ক্রিপ্ট এইভাবে লিখেছি এ টু বি। তাহলে আর এ টু বি, তাহলে সেটা কি, সেটা হচ্ছে যে ইনক্রিজিং রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন বি স্টেটে। ওকে, তাহলে আপার স্টেটের রেট হচ্ছে যে পপুলেশন রেট। তাহলে সেটা আমি, পপুলেশন মানে নাম্বার,
নাম্বার অফ ইলেকট্রন। তাহলে আপার স্টেটে মনে করুন নাম্বার অফ ইলেকট্রন যেটাকে এনবি দিয়ে যদি আমি প্রকাশ করি, তাহলে রেটটা কত হবে, ডিএনবি বাই ডিটি। টাইমের সাপেক্ষে যে পপুলেশনটা ইনক্রিজ করবে পার টাইমে, তাহলে সেটাকে আমি ইনস্ট্যান্টেনিয়াস রেট যদি বলি, তাহলে সেটা ডিএনবি বাই ডিটি হবে। যেমন রেডিও অ্যাক্টিভিটিতে পড়েছিলি ডিএন বাই ডিটি, যেখানে ভাঙন মানে ভেঙে যাচ্ছিল তাহলে মাইনাস ডিএন ডিটি হচ্ছিল, কিন্তু এইখানে কি হচ্ছে, এখানে বাড়ছে পপুলেশনটা বি স্টেট, তাই প্লাস ডিএন বাই ডিটি হয়েছে, এখানে পপুলেশনটা বৃদ্ধি পাচ্ছে। এখন এই ডিএন বাই ডিটিটা কার কার সঙ্গে প্রপোর্শনাল হবে, মানে এই আপার স্টেটে যে ইলেকট্রনের সংখ্যাটা ইনক্রিজ করছে, মানে ইলেকট্রনটা যে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে যাচ্ছে, সেটা কিসের উপরে মূলত ডিপেন্ড করবে, কিসের সঙ্গে প্রপোর্শনাল হবে, এই রেট অফ ইনক্রিজটা কিসের উপরে ডিপেন্ড করবে, মূলত এন এর উপরে ডিপেন্ড করবে, ডিপেন্ড করতে বাধ্য, এবং এর সঙ্গে প্রপোর্শনাল হবে। মানে কি, গ্রাউন্ড স্টেটে যত বেশি সংখ্যক ইলেকট্রন হবে তাদের এক্সাইটেড স্টেটে পৌঁছানোর যে প্রবাবিলিটিটা সেটা বাড়বে, রেট অফ ইনক্রিজ অফ পপুলেশনটা বাড়বে। গ্রাউন্ড স্টেটে যদি মনে করি ইলেকট্রন না থাকে, গ্রাউন্ড স্টেটে মনে করি যদি ইলেকট্রনই না থাকে, তাহলে আর কে যাবে আপার স্টেটে, এবং গ্রাউন্ড স্টেটে বুঝতে পারছি যত বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে আপার স্টেটে তত বেশি সংখ্যক ইলেকট্রন যাবে, বোঝা যাচ্ছে। তার মানে আর এ টু বি এটা প্রপোর্শনাল টু এন এ হবে। আর কার সঙ্গে প্রপোর্শনাল হবে, যে এনার্জিটা এখানে পড়ছে, মানে ফোটনের যে এনার্জিটা, ফোটন, তাহলে ফোটনের এনার্জি মানে এখানে নিশ্চয়ই একটা ফোটন নয়, তাহলে অনেক সংখ্যক ফোটন দরকার, অনেক সংখ্যক ইলেকট্রনকে আপার স্টেটে নিয়ে যেতে হলে। তার মানে এখানে একটা এনার্জি ডেনসিটির ব্যাপার থাকবে, সেটাকে আমরা রো অফ ওমেগা দিয়ে প্রকাশ করছি। রোটা হচ্ছে এনার্জি ডেনসিটি, মানে পার ইউনিট ভলিউমে এইখানে যে ফোটনগুলো এভেলেবেল আছে সেই এভেলেবেল ফোটনের এনার্জি, সেটা ওমেগার ফাংশন কেন বলছি না, বুঝতেই পারছিস যে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট, তাই এটা রো অফ ওমেগা লিখেছি। এই ওমেগাটা আলাদা কোনো টার্ম নয়, এটা রো অফ ওমেগা। তার মানে আর এ টু বি যেটা বলছি আমরা রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন, এটা প্রপোর্শনাল টু এন এ এন্ড প্রপোর্শনাল টু রো ওমেগা। রো ওমেগাটা হচ্ছে ইনসিডেন্ট ফোটনের এনার্জি ডেনসিটি, বুঝতে পারছিস, এই দুটোর উপর ডিপেন্ড করবে, ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। এটা যত বেশি হবে তত বেশি সংখ্যক ইলেকট্রন এখানে পৌঁছাবে, আপার স্টেটে পৌঁছাবে। আবার গ্রাউন্ড স্টেটে যত বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে তত বেশি সংখ্যক ইলেকট্রনের পৌঁছানোর সম্ভাবনা আছে। তাহলে বুঝতেই পারছিস যে এটাকে ইকুয়াল করতে গেলে আমাকে কি করতে হবে, একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিতে হবে। এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটাকে আমি ক্যাপিটাল বি দিয়ে ডিনোট করেছি এবং বি এ বি লিখেছি। কেন এ বি লিখেছি, কারণ এ টু বি বোঝাতে, এ থেকে বি বোঝাতে, অ্যাবজর্পশন প্রসেসটাতে হচ্ছে এ স্টেট থেকে বি স্টেটে ইলেকট্রনটা পৌঁছাচ্ছে, এটা বোঝাতে বি এ বি। এই যে আর করেছি এ টু বি, তাই এখানে সাবস্ক্রিপ্ট হিসাবে দিয়েছি এ বি। ক্লিয়ার? এটা হচ্ছে যে রেট অফ ইনক্রিজ অফ পপুলেশন অফ আপার স্টেট। তাহলে এখানে এগুলো তো আমি আগেই বললাম যে এনবিটা কি না, এনবিটা হচ্ছে পপুলেশন অফ দ্য আপার স্টেট, এনএটা কি নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য লোয়ার স্টেট, রো ওমেগাটা কি এনার্জি ডেনসিটি অফ ফোটন। তাহলে এই যে পুরো যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা পেলাম, এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা কার জন্য পাচ্ছি, অ্যাবজর্পশন প্রসেসের জন্য পাচ্ছি। সিমিলারলি এমিশন প্রসেসের জন্য আমি বি টু এ তে পাবো। এমিশন মানে কি, যখন ফোটো ইলেকট্রনটা আপার স্টেট থেকে লোয়ার স্টেটে আসছে তখন বি টু এ পাচ্ছি। তখন আমরা কি পাচ্ছি, দু ধরনের এমিশন পাচ্ছিলাম, একটা হচ্ছে যে স্পন্টেনিয়াস এমিশন, যার ফলে এটা বেরিয়ে যাচ্ছিল জাস্ট ফোটনটা, আর একটা আমরা পাচ্ছিলাম যে স্টিমুলেটেড এমিশন, যেটা হচ্ছে যে এই ফোটনটাও এখানে পাওয়া যাচ্ছে। তার মানে এমিশন প্রসেস যখন বলবো আমি দু ধরনের এমিশনকে বোঝাবো, একটা হচ্ছে ফোটনের প্রেজেন্সে, আর একটা হচ্ছে ফোটনের অ্যাবসেন্সে। তাহলে ফোটনের অ্যাবসেন্সে যেটা হচ্ছিল সেটা হচ্ছিল যে কি, সেটা হচ্ছিল যে স্পন্টেনিয়াস এমিশন, আর ফোটনের উপস্থিতিতে যেটা হচ্ছিল সেটা স্টিমুলেটেড এমিশন। তাহলে এমিশন প্রসেসের ক্ষেত্রে আমরা দুটোকে একসঙ্গে ধরবো, স্টিমুলেটেড এমিশন এবং স্পন্টেনিয়াস এমিশন। এবার আমরা যেটা বলছি যে এখানে আমরা কি বলবো, দ্য রেট অফ ডিপপুলেটেড। ওখানে যেমন আমরা বলছিলাম রেট অফ পপুলেশন, তাহলে এখানে ডিপপুলেশন হবে কারণ বি থেকে এ তে চলে আসবে, তাহলে রেট অফ ডিপপুলেশন বলবো, এবং এটা আর বি টু এ বলবো। এই যে আর বি টু এ বলেছি, তাহলে আর বি টু এটা হবে মাইনাস ডিএনবি বাই ডিটি। ডিএনবিটা কি না, বি লেভেলের নাম্বার অফ ইলেকট্রনস, তাহলে সেটা কি হ্রাস পাচ্ছে, পপুলেশনটা ডিক্রিজ করছে, ডিপপুলেটেড হচ্ছে, ওই জন্য একটা নেগেটিভ সাইন এসছে যে মাইনাস ডিএনবি বাই ডিটি।
এখন এইটা কার উপর ডিপেন্ড করবে না, প্রথমে বললাম যে এটা দুটো নিয়ে গঠিত হবে, একটা হচ্ছে স্পন্টেনিয়াস এমিশন, একটা হচ্ছে স্টিমুলেটেড এমিশন। তেমনি এখানে দুটো টার্ম লিখেছি, দেখ এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর এটা হচ্ছে সেকেন্ড টার্ম, নিচে আবার ভালো করে লিখেছি, এটা ফার্স্ট টার্ম, এটা হচ্ছে সেকেন্ড টার্ম। তাহলে ফার্স্ট টার্মটা কার জন্য? ফার্স্ট টার্মটা হচ্ছে স্পন্টেনিয়াস প্রসেসের জন্য, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, আর সেকেন্ড টার্মটা হচ্ছে স্টিমুলেটেড এমিশনের জন্য। এবারে এটা কিভাবে হচ্ছে না, প্রথমে দেখ তুই বুঝতেই পারছিস যে এই যে ডি পপুলেশনটা হচ্ছে সেটা কার উপরে ডিপেন্ড করবে, প্রপোর্শনাল টু যে ডি পপুলেশনটা হচ্ছে সেটা কার উপরে ডিপেন্ড করবে, এই ডি পপুলেশনটা ডিপেন্ড করবে যে আপার স্টেটে কতগুলো ইলেকট্রন ছিল, এক্সাইটেড স্টেটে এনবির সঙ্গে অবশ্যই প্রপোর্শনাল হবে, কিন্তু এখানে রো ওমেগার উপর ডিপেন্ড হবে নি। কেন না, এখানে ফোটনের অনুপস্থিতিতে ঘটে স্পন্টেনিয়াস এমিশন, কাজে এখানে ফোটনের যে এনার্জি ডেনসিটি সেটা প্রয়োজন নেই, যার জন্য আমাদের মাইনাস ডিএন বাই ডিটি অনলি প্রপোর্শনাল টু এনবি। তাহলে এটা যদি অনলি প্রপোর্শনাল টু এনবি হয়, তাহলে এখানে বুঝতে পারছি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি দেবো, সেটা হচ্ছে এ। ওই জন্য আমরা ফার্স্ট টার্মটা লিখছি এ এনবি, এটা কার জন্য? স্পন্টেনিয়াস প্রসেসটার জন্য। কিন্তু স্টিমুলেটেড এমিশনের ক্ষেত্রে সেটা যেমন এনবির উপরে ডিপেন্ড করবে, তার সঙ্গে আরো একটা কোয়ান্টিটির উপর ডিপেন্ড করবে, সেটা হচ্ছে রো ওমেগা। যেমন অ্যাবজর্পশন প্রসেসটার ক্ষেত্রে ডিপেন্ড করেছিল রো ওমেগার উপরে, কারণ কি অ্যাবজর্পশন প্রসেসটা তো ফোটনের প্রয়োজন ছিল, তবে ফোটনটা অ্যাবজর্বড হয়ে তবে আপার স্টেটে যাচ্ছিল। এখানে যেটা প্রয়োজন, এখানেও রো ওমেগা প্রয়োজন, আমরা আগের দিন স্টিমুলেটেড এমিশন আলোচনা করেছি, সেখানেও ফোটন প্রয়োজন, তার মানে এখানেও রো ওমেগার উপর ডিপেন্ড হবে। এবং এখানে আরেকটা আমরা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়েছি, যেটা বলছি বি বি এ, কারণ এটা বি থেকে এ। তাহলে এই এ বি কনস্ট্যান্ট গুলো কখন কি কাজে ইউজ করেছি এটা বোঝা খুব জরুরি। দেখ এইটা এটা ক্যাপিটাল এ ইউজ করেছি স্পন্টেনিয়াস প্রসেসের জন্য, আর বিটা ইউজ করছি আমরা অ্যাবজর্পশনের জন্য আর স্টিমুলেটেড এমিশনের জন্য। অ্যাবজর্পশনের ক্ষেত্রে ছিল এ টু বি, আর স্টিমুলেটেড এমিশনের ক্ষেত্রে হয়েছে বি টু এ, মানে বি এ। এগুলোকে একই লেটার দিয়ে ডিনোট করার একটা বিশেষ কারণ হচ্ছে, আমি বলতে পারি যে দুটো ক্ষেত্রে একটা কমন টার্ম আছে স্টিমুলেটেড এমিশন এবং অ্যাবজর্পশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে রো ওমেগা। কারণ এরা দুজনেই এক্সটার্নাল ফোটনের উপর ডিপেন্ড করে, কিন্তু স্পন্টেনিয়াস প্রসেসটা এক্সটার্নাল ফোটনের উপর ডিপেন্ড করেনি। তাই স্টিমুলেটেড এমিশনের ক্ষেত্রে আমরা একই লেটার দিয়ে, স্টিমুলেটেড এমিশন আর অ্যাবজর্পশনটাকে আমরা একই লেটার দিয়ে ইউজ করেছি, যদিও সাবস্ক্রিপ্টটা আলাদা আছে, কাজে কনস্ট্যান্ট গুলো আলাদা এখনো পর্যন্ত। বি এ বি ইকুয়ালস টু বি এ বি একটা, একটা হচ্ছে বি বি এ আরেকটা, কিন্তু পরে আমরা দেখবো যে দুটো ইকুয়াল হয়ে যাবে তুলনা করলে, সেটা আমরা পরে আসছি। আপাতত দুটো ডিফারেন্ট প্রসেস, কাজে দুটো ডিফারেন্ট সাবস্ক্রিপ্ট, কিন্তু লেটারটাই কি ইউজ করেছি ডিউ টু ফেনোমেনাটা কিছুটা সেম। এইভাবে ভাবলে যে দুজনেরই ফোটন প্রয়োজন হচ্ছে, যদিও একটা জায়গায় পপুলেশন হচ্ছে, একটা জায়গায় ডি পপুলেশন হচ্ছে। তাহলে এটা আর বি টু এ বোঝা গেল। এখন এট ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়ামের কথা যদি আমি বলি, তাহলে রেট অফ অ্যাবজর্পশন আর রেট অফ এমিশনটা সেম হবে। মানে দুটো স্টেটের মধ্যে, আপার স্টেট আর লোয়ার স্টেটের মধ্যে যতগুলো যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছে যাবে কি দুটো স্টেট, এই স্টেট তো ইকুইলিব্রিয়াম মানে কি এখানে নাম্বার অফ ইলেকট্রন আর লোয়ার স্টেটের নাম্বার অফ ইলেকট্রন সেম, লোয়ার স্টেটের নাম্বার অফ ইলেকট্রন সেম। এইটা যদি হয় এবং এইটা যদি কনস্ট্যান্ট থাকতে হয়, তার মানে কি যতগুলো এখানে অ্যাবজর্পশন হবে ঠিক ততটাই আবার এমিশন হবে। তার মানে সেক্ষেত্রে অ্যাবজর্পশন আর এমিশনের রেটটা সমান হয়ে যাবে এট ইকুইলিব্রিয়ামে। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনটাকে নিয়ে আলোচনা করছি এ বি কনস্ট্যান্ট গুলো রিলেশন গুলো নির্ণয় করার জন্য। ওকে, আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে এ বি কনস্ট্যান্ট গুলোকে নির্ণয় করা। তাহলে দেখ, মানে এ বি কনস্ট্যান্ট গুলোকে নির্ণয় করার সঙ্গে সঙ্গে এ বি এর মধ্যে একটা রিলেশন নির্ণয় করা অবশ্যই। তাহলে রেট অফ অ্যাবজর্পশন কি ছিল, আমরা প্রথমে লিখেছিলাম বি এ বি এন এ ইন্টু রো ওমেগা, আর রেট অফ এমিশন তো আমরা এখনই লিখেছি এটা যে এ এন বি ইন্টু প্লাস বি বি এ ইন্টু এন বি ইন্টু রো ওমেগা। ওকে, এটাকে এবার একটু সিম্পলিফাই করি। রো ওমেগা ইকুয়ালস টু আমি নির্ণয় করতে চাইছি রো ওমেগা, তাহলে বুঝতে পারছি এখানে রো ওমেগা কমন নিলে হয়ে যাচ্ছে বি এ বি ইন্টু এন এ মাইনাস বি বি ইন্টু এন বি। তাহলে রো ওমেগাটা যদি আমি সেপারেট করি, এইটা উপর থাকছে এ এন বি ডিভাইডেড বাই থাকবে বি এ বি এন এ মাইনাস বি বি এন বি। এবারে আমি এনবি দিয়ে ভাগ করে দিচ্ছি, জাস্ট এনবিটাকে নিচে নিয়ে এসেছি। তাহলে এনবিটা যদি এখানে চলে আসে তাহলে এন এ বাই এনবি হয়ে যাবে, আর এ এনবিটা কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে এরকম একটা ইকুয়েশন পেলাম, রো ওমেগার একটা এক্সপ্রেশন পাচ্ছি আমরা।
তাহলে এই যে রো ওমেগার যে এক্সপ্রেশনটা পেয়েছি, এইখানে আমরা দুটো বিশেষ আননোন কোয়ান্টিটি পাচ্ছি বা আননোন কনস্ট্যান্ট পাচ্ছি, এ এন্ড বি। হ্যাঁ, যেটাকে বি এ বি বা বি বি এ দিয়ে আলোচনা করা হয়েছে। এটা আমি এখানে লিখেছি, উই হ্যাভ টু ফাইন্ড আউট এ এন্ড বি। এবার আমাদেরকে এ এবং ক্যাপিটাল বিটাকে ফাইন্ড আউট করতে হবে, যেগুলো কি, যেগুলো হচ্ছে সাম কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস বাই আইনস্টাইন। আইনস্টাইন এই কনস্ট্যান্ট গুলোকে ইন্ট্রোডিউস করেছিলেন বা ওই রিলেশনটার কথা বলেছেন। এই সম্পূর্ণ যে রিলেশনটা আমরা লিখলাম, এই রিলেশনটার কথা বলেছেন। কাজে এ বিটাকে আমরা আইনস্টাইন কোএফিসিয়েন্ট বলছি। ওকে, এবারে আমরা এই আইনস্টাইনের কোএফিসিয়েন্টটাকে নির্ণয় করব, বা আইনস্টাইন এই কোএফিসিয়েন্টগুলোর মধ্যে রিলেশনটা নির্ণয় করেছিলেন বাই ইউজিং প্ল্যাঙ্কস হাইপোথেসিস বা প্ল্যাঙ্কস দেখবি যে আমরা আগে ব্ল্যাকবডি রেডিয়েশন পড়েছিলাম। ব্ল্যাকবডি রেডিয়েশন মধ্যে পড়েছি মোটান ফিক্স। হ্যাঁ, ব্ল্যাকবডি রেডিয়েশনে আমরা পড়েছিলাম যে এই রো ওমেগার একটা এক্সপ্রেশন আছে এনার্জি ডেনসিটি এই ব্ল্যাক বডি রেডিয়েশনে। যে কোনো একটা, মনে কর এটা একটা কন্টেনার আছে বা ব্ল্যাক বডি আছে, তাহলে এখানে যে ফোটন গুলো আছে একটা পার্টিকুলার টেম্পারেচার টিতে, এই যে ফোটন, যে তার ফোটনের যে এনার্জি ডেনসিটি রো ওমেগা, সেই রো ওমেগার একটা এক্সপ্রেশন আমরা পেয়েছিলাম। তাহলে সেই রো ওমেগার এক্সপ্রেশনটাকে যদি আমি এই এক্সপ্রেশনটার সঙ্গে তুলনা করি, ওকে, এটাও ফোটন ডেনসিটি রো ওমেগা আর এটাও ফোটন ডেনসিটি রো ওমেগা। আইনস্টাইনের সুবিধা ছিল আইনস্টাইনের কাছে এই প্লাঙ্কের হোল ওয়ার্কটা অ্যাভেলেবেল ছিল, কাজে এই যে রো ওমেগার যে এক্সপ্রেশন সেটা আইনস্টাইনের কাছে অ্যাভেলেবেল ছিল। তাহলে এই রো ওমেগার সঙ্গে যদি আমি ওই রো ওমেগাকে তুলনা করি, তাহলে কিন্তু আমি এ বি যে কোএফিসিয়েন্ট গুলো আছে এদের মধ্যে একটা রিলেশন নির্ণয় করতে পারবো। তাহলে ওটা আমি নেক্সট পেজে দেখছি। শুনতে পাচ্ছিস তো সবাই? আচ্ছা, এই পেজটা দেখাচ্ছে কিনা বলতো একবার। ঠিক আছে, তাহলে দেখ আমাদের প্ল্যাঙ্কস এক্সপ্রেশন থেকে এটা ছিল, প্ল্যাঙ্কের যে এক্সপ্রেশনটা আমি এখানে ওমেগার টার্মসে লিখেছি, সেখানে বোধহয় আমরা ল্যামডার টার্মসে লিখেছিলাম বা নিউর টার্মসে লিখেছিলাম, সেটাকে ওমেগার টার্মসে লিখেছি আর কিছুই না। তাহলে রো ওমেগা সমান আমরা এখানে লিখছি এইচ ক্রস ওমেগা কিউব বাই পাই স্কয়ার সি কিউব ইকুয়ালস টু 1 বাই এক্সপোনেনশিয়াল এইচ ক্রস ওমেগা বাই কেটি মাইনাস 1। এইটা আমাদের প্লাঙ্কের হাইপোথেসিস ছিল। প্লাঙ্কের হাইপোথেসিস বলবো না, প্লাঙ্কস হাইপোথেসিস থেকে এই এনার্জি ডেনসিটির এক্সপ্রেশন এটা পাওয়া গেছিল। আচ্ছা, এই এনার্জি ডেনসিটিটা কি বোঝাচ্ছে বলতে কি, প্রকৃতপক্ষে আমি ওখানে যদি আলোচনা করেছিলাম যে এটা একটা ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে। ঠিক আছে, এনার্জি ডিস্ট্রিবিউশন বোঝাচ্ছে। কি এনার্জি ডিস্ট্রিবিউশন, কার সঙ্গে কার, একটা পার্টিকুলার টেম্পারেচারে যে এনার্জি ডেনসিটি, সেই এনার্জি ডেনসিটিটা বোঝাচ্ছে। এরকম একটা কার্ভ ছিল, এরকম একটা কার্ভ ছিল, রো ভার্সেস ওমেগা কার্ভ। এদিকে ছিল রো, এদিকে ছিল ওমেগা। তাহলে কি এটা ডিস্ট্রিবিউশন, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে বিভিন্ন এনার্জি ডেনসিটির একটা ডিস্ট্রিবিউশন। সেই ডিস্ট্রিবিউশনটা এই এক্সপ্রেশনটা দ্বারা প্রকাশ করা যায়। তাহলে এই ডিস্ট্রিবিউশনটা আমাদের ওর সঙ্গে সমান হবে। এবং তুই বুঝতেই পারছিস আগের এক্সপ্রেশনটা দেখে যে এইটা কত আছে, দেখ এক্সপোনেনশিয়াল এইচ ক্রস ওমেগা বাই কেটি মাইনাস 1। এখানে টার্মটা দেখ এক্সপোনেনশিয়াল এইচ ক্রস ওমেগা বাই কেটি মাইনাস 1। আর ওইখানে আগে যে টার্মটা ছিল এইখানটার জায়গায় এনবি বাই এনএ, ওখানটাতে এরকম ছিল। আচ্ছা, আমি একবার দেখাই ওই পেজটা যেখানে লিখছি, এনবি বাই এনএ ছিল এখানটাতে, এনবি বাই এনএ, এনবি ডিভাইডেড বাই এনএ, এনএ মাইনাস 1। এবারে দেখ এই সঙ্গে একটা কনস্ট্যান্ট গুণ ছিল বিবি, এই বি এবি ছিল এর সঙ্গে প্রথমে গুণ ছিল, আর এই 1 এর সঙ্গে ছিল বি এবি, এখানে ছিল বি বি এ নেক্সট এক্সপ্রেশনটাতে। হ্যাঁ, আর এইখানটাতে ছিল, এই আগেরটাতে ছিল বি এবি, এই আগেরটাতে ছিল বি এবি। তাহলে বল দেখি, দেখ তুই মনে কর এই যে এক্সপোনেনশিয়াল এইচ ক্রস ওমেগা বাই কেটি আছে এই জায়গাটাতে -1 আছে। তাহলে বুঝতেই পারছিস এই বি এবি আর বি বিবি যদি ইকুয়াল না হয় তাহলে এটা সম্ভব নয়।
কারণ দেখ বি এ বি আর বি বি ইকুয়াল হলে তবে এখানটাতে আমি কমন নিতে পারবো, তবে তো এইখানটা কমন নিলে এইখানটা -1 হবে। তবে দেখ এই এক্সপ্রেশনটার সঙ্গে মিলার একটা সম্ভাবনা আছে, এই এক্সপ্রেশনটার সঙ্গে মিলবার একটা সম্ভাবনা আছে। কাজেই আমার এই দুটো কোফিসিয়েন্ট বি এ বি আর বি বি এ এই দুটোকে সেম হতেই হবে অবশ্যই। এখান থেকে এটা বুঝতে পারছি যে আমি এখনো পর্যন্ত ক্যাপিটাল বি এর সঙ্গে এ এর সম্পর্ক জানতে পারিনি, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে নিচে যে দুটো কনস্ট্যান্ট ছিল বি এ বি আর বি বি এ এই দুটো সমান হতে হবে, নাহলে কমন যাবে না। আর কমন যদি না যায় তাহলে যে -1 টার্মটা আসবে না, তবে তো -1 টার্মটা আসবে। তার মানে নিশ্চয়ই বি এ বি সমান বি বি এ হবে, এইটুকু বোঝা যাচ্ছে। এবারে দেখি যে এই এন বি বাই এন এ বা এন এ বাই এন বি ছিল, বোধহয় এন এ বাই এন বি ছিল, যাই হোক কিছুটা ছিল এন এ বাই এন বি ছিল। তো এই যে এন এ বাই এন বিটা ছিল, এই এন এ বাই এন বিটা আমরা একটু নির্ণয় করব ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমি যদি ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্সটা এখানে ইউজ করি, তাহলে আমি পপুলেশন নাম্বার, যে পপুলেশন নাম্বারটা এনে এ স্টেটের পপুলেশন নাম্বারটা সেটা কত হবে, মানে এই ম্যাক্সওয়েল বোলজম্যান যে স্ট্যাটিস্টিক্সটা ছিল সেটা কি ছিল বলতে কি ক্যাপিটাল এন যেটা সেটা প্রপোর্শনাল টু ছিল দেখবি ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি, প্রপোর্শনাল টু ছিল ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি। ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি, তো এটা জানিস কি ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স জানিস তো? কোথায় ছিল? ভেলোসিটি ডিস্ট্রিবিউশনে পড়েছো, কাইনেটিক থিওরি অফ গ্যাসেও ছিল এটা। হ্যাঁ, সেই ডিএনসি সমান 4 পাই এন এ কিউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার বাই ই টু দি পাওয়ার মাইনাস বিসি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিসি। আর ওই বিসি স্কোয়ারটার জায়গায় কত ছিল এম সি স্কোয়ার বাই 2 কেটি। তাহলে এম সি স্কোয়ার বাই 2 কেটি, তাহলে হাফ এম সি স্কোয়ারটা হচ্ছে ই আর নিচটাই কেটি, ই টু দি পাওয়ার এম সি স্কোয়ার বাই 2 কেটি যদি হয়, তাহলে হাফ এম সি স্কোয়ারটা কি ই বা হাফ এম ভি স্কোয়ারটা কি ই ডিভাইড বাই কেটি। তাহলে এনটা হচ্ছে প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস ই বাই কেটি। এটা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স থেকে পাওয়া যাচ্ছে। তাহলে আমি এন এ যখন বলবো যে এ স্টেটের যে নাম্বার পপুলেশনটা, মানে গ্রাউন্ড স্টেটের যে পপুলেশনটা, সেই এন এ সেটা কত হবে এক্সপোনেনশিয়াল ই এ বাই কেটি। ই বাই কেটির জায়গায় হয়ে যাবে ই এ বাই কেটি। তাহলে এন বি কত হয়ে যাবে মাইনাস ইবি বাই কেটি। তাহলে এন এ বাই এন বি যদি আমি করি ভাগ করি, তাহলে জাস্ট এক্সপোনেনশিয়াল ইবি মাইনাস ই এ বাই কেটি। আর এই ইবি মাইনাস ই এটা কত আগের দিনে আমি বলেছিলাম যে দুটো স্টেটের মধ্যে এটা যদি হয় বি স্টেট আর এটা যদি হয় এ স্টেট, তাহলে ইবি মাইনাস ই এটা কি এনার্জি ডিফারেন্স। এনার্জি ডিফারেন্সটা কত এইচ ক্রস ওমেগা, এইচ নিউ বাই এইচ ক্রস ওমেগা। তাহলে এক্সপোনেনশিয়ালটা হচ্ছে এইচ ক্রস ওমেগা বাই কেটি। তাহলে এখন আরো পরিষ্কার হয়ে গেল যে এইখানটাতে এই এন এ বাই এন বিটা হবে এক্সপোনেনশিয়াল অফ এইচ ক্রস ওমেগা বাই কেটি। তাহলে নিশ্চয়ই এই বি এ বি আর বি বি এটা সমান হবে। সেটা আমি আরেকবার লিখেছি এখানে, এই এক্সপ্রেশনটা যে রো ওমেগা সমান ফ্রম ইকুয়েশন 1 রো ওমেগা সমান লিখেছি দেখ এ ডিভাইডেড বাই বি এ বি ইন্টু এক্সপোনেনশিয়াল এইচ ক্রস ওমেগা বাই কেটি, যেখানটাতে কত ছিল এন বি বাই এন এ ছিল। তাহলে সেই এন বি বাই এন এটার জায়গা হচ্ছে এক্সপোনেনশিয়াল ইন্টু এইচ ক্রস ওমেগা বাই কেটি মাইনাস বি বি এ। তাহলে বুঝতেই পারছিস এইখান থেকে যদি আমরা এই বি এ বি সমান বি বি এ বসাই, তাহলে এই নিচটাতে কি বিটা কমন চলে যাবে। তাহলে বিটা কমন চলে গেলে এখানে শুধুমাত্র এক্সপোনেনশিয়াল এইচ ক্রস ওমেগা বাই কেটি মাইনাস 1 হবে। তাহলে আমার তুলনা করতে সুবিধা হবে এতক্ষণ এক্সপ্রেশনটাকে। এইটা আমার যদি রো ওমেগার এক্সপ্রেশন হয়, এইটা যদি আমার রো ওমেগার এক্সপ্রেশন হয়, আর আগে যেটা প্লাঙ্কের রো ওমেগার এক্সপ্রেশনটা ছিল সেটা কত ছিল এইখানটাতে কত ছিল এ বাই বি এর জায়গায় কত ছিল এইচ ক্রস ওমেগা কিউব বাই পাই স্কোয়ার সি কিউব ইন্টু 1 বাই এক্সপোনেনশিয়াল এইচ ক্রস ওমেগা বাই কেটি মাইনাস 1। তাহলে এইটুকু পরিষ্কার যে এই এ ডিভাইডেড বাই বি যেটা হবে সেটা নিশ্চয়ই এইচ ক্রস ওমেগা কিউব ডিভাইডেড বাই পাই স্কোয়ার সি কিউব। তাহলে দেখ আইনস্টাইনের যে এ এন্ড বি যে কনস্ট্যান্ট গুলো ছিল সেই দুটো কনস্ট্যান্টের মধ্যে যে রিলেশন সেটা আমরা পেয়ে গেছি এ আর বি। এবং এই দুটো কনস্ট্যান্টের মধ্যে যে রিলেশনটা, এই রিলেশনটাকে আমি যদি একটু স্টাডি করি আমি বুঝতে পারবো যে লেজার অ্যাকশনে এই এ বাই বি যে রিলেশনটা, এই রিলেশনটার কি ইম্পর্টেন্স রয়েছে, কি মারাত্মক ইম্পর্টেন্স রয়েছে। দেখ
এই এক্সপ্রেশনটাকে আমি এইভাবে লিখতে পারি যে a ইকুয়ালস টু h ক্রস ওমেগা কিউব বাই পাই স্কয়ার c কিউব ইনটু b, এইভাবে লিখতে পারি। এখন ব্যাপারটা দেখ, এইখান থেকে কি বোঝা যাচ্ছে, দেখ আমাদের যে লেজিং অ্যাকশন সেটা কিসের উপরে ডিপেন্ড করবে মূলত। লেজার মানে কি, সেখানে রেডিয়েশন হবে, এমিশন অফ রেডিয়েশন, লাইট অ্যাম্প্লিফিকেশন, LAACR, লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন বাই রেডিয়েশন। তাহলে কি স্টিমুলেটেড এমিশন এবং রেডিয়েশন এই দুটো জিনিস থাকবে। তাহলে রেডিয়েশন কখন হবে, যখন আমাদের আপার স্টেট থেকে লোয়ার স্টেটে ইলেকট্রনের ট্রান্সফার হচ্ছে বা ইলেকট্রনের ডিএক্সাইটেশন হচ্ছে বা ট্রানজিশন হচ্ছে, তখন আমরা এখানে এমিশনটা পাবো। তাহলে সেই যে এমিশনটা পাবো, সেই এমিশনটার জন্য কোন প্রসেসটা হওয়া উচিত, স্পন্টেনিয়াস এমিশন প্রসেসটা হওয়া উচিত। কারণ দেখ এখানে তো অ্যাবজর্পশন প্রসেসও রয়েছে, আবার স্পন্টেনিয়াস এমিশন প্রসেসও রয়েছে। তাহলে আমার যেটা হওয়ার দরকার সেটা কিন্তু স্টিমুলেটেড এমিশন প্রসেস। তাহলে লেজিং অ্যাকশন মানে সেখানে আমাকে স্টিমুলেটেড এমিশন প্রসেস হতে হবে, তবে সেখানে লেজিং অ্যাকশন হবে, এবং মুদ্রা কথা হচ্ছে একটা রেডিয়েশন হতে হবে। তাহলে দেখ এইখান থেকে আমি, তার মানে কি রেডিয়েশন হওয়া মানে কি, এই যে স্টিমুলেটেড এমিশনটা বেশি হওয়া মানে কি, এ কোএফিসিয়েন্টটাকে বেশি হতে হবে। কারণ দেখ আমি প্রথমে বললাম যে বি কোএফিসিয়েন্টটা আমরা কোথায় ইউজ করেছি, অ্যাবজর্পশনের জন্য ইউজ করেছি, আর বি কোএফিসিয়েন্টটা ইউজ করেছি, সরি হ্যাঁ বি কোএফিসিয়েন্টটা ইউজ করেছি অ্যাবজর্পশনের জন্য আর স্টিমুলেটেড এমিশনের জন্য, আর এ কোএফিসিয়েন্টটা ইউজ করেছি স্পন্টেনিয়াস এমিশনের জন্য। তার মানে আমার বি কোএফিসিয়েন্টটাকে সবসময় বেশি হতে হবে, কারণ বি কোএফিসিয়েন্টটা যদি বেশি হয় তবে স্টিমুলেটেড এমিশন ঘটবে, আর স্টিমুলেটেড বি কোএফিসিয়েন্টটা যত বেশি হবে, বি কনস্ট্যান্ট যত বেশি হবে, তত স্টিমুলেটেড যে এমিশনটা ওটা ডোমিনেট করবে স্পন্টেনিয়াস এমিশনটাকে। তাহলে বি যদি আমার বেশি হয়, ভেবে দেখ বি যদি আমার বেশি হয় তবে কিন্তু আমার লেজিং অ্যাকশনের দিকে যাবে। তাহলে একটা পার্টিকুলার অ্যাটমকে আমি এক্সাইট করে বা যে কোনো প্রকারে আমি যদি বি কোএফিসিয়েন্টটাকে বাড়াতে পারি, তার মানে আমি যদি স্টিমুলেটেড এমিশনটাকে যদি আমি বাড়িয়ে নিতে পারি, বা স্টিমুলেটেড এমিশনটা যদি আমার আদার্স প্রসেসগুলোকে ডমিনেট করে, তাহলে আমার লেজিং অ্যাকশন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আমি এই রিলেশনটা থেকে পরিষ্কার বুঝতে পারছি যে ওমেগা যদি বেশি হয়, দেখ এ বেশি হয়ে যাবে, কিন্তু আমার বেশি দরকার বি। তার মানে ওমেগা যত কম হবে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যত কম হবে, তত এ প্রসেসটা আমি সহজে ঘটাতে পারবো। বি প্রসেসটা আমি তত সহজে ঘটাতে পারবো যত আমার ওমেগা কম হবে। কারণ ওমেগা যদি কম হয় তবে এ কম হবে, আমাকে এ কমাতে হবে, বি কে বাড়াতে হবে। বি কোএফিসিয়েন্ট যত বাড়বে তত লেজিং অ্যাকশন হবে। তাহলে বি কোএফিসিয়েন্টটাকে বাড়বে কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। তার মানে আমাকে বি কে গ্রেটার দেন এ হতে হবে, এটা হচ্ছে মোট কথা, বি গ্রেটার দেন এ হতে হবে। তাহলে বি যদি আমার গ্রেটার দেন এ হতে চায়, তার মানে আমাকে ওমেগাটাকে কম হতে হবে। ওমেগাটা কম হলে খুব সহজেই বি গ্রেটার দেন এ হবে। মানে মোদ্দা কথা হচ্ছে যে আমার যদি লেজিং অ্যাকশন আমি খুব সহজে ইজিলি ঘটাতে পারবো যদি আমার রেডিয়েশনটা বা আমার ইনসিডেন্ট রেডিয়েশনটা, যদি আমার ফোটনের যে ফ্রিকোয়েন্সিটা, সেই ফ্রিকোয়েন্সিটা যদি আমার খুব কম হয়। যার জন্য আমরা দেখব যে লেজিং অ্যাকশনগুলো প্রথম দিকে করা হয়েছিল, প্রথম দিকে যে লেজারগুলো তৈরি হয়েছিল, সেই লেজারগুলোকে মেজার বলা হতো। মেজার কেন বলা হতো, এম স্ট্যান্ডস ফর মাইক্রোওয়েভ, এবং মাইক্রোওয়েভের যদি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা দেখিস, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে দেখবি যে এই মাইক্রোওয়েভ, ভিজিবেল, তারপর ইনফ্রারেড, হ্যাঁ মাইক্রোওয়েভ বল, তাছাড়া তুই ভিজিবেল বলতে পারিস, তাছাড়া তুই ইনফ্রারেড বলতে পারিস। এইগুলোতে কি সুবিধা হয়, এইগুলোতে ফ্রিকোয়েন্সি যেহেতু কম, এদের লেজিং অ্যাকশন খুব সহজেই ঘটানো যায়। মানে এইগুলো তৈরি করা এই ধরনের লেজার, যে লেজারগুলোতে ভিজিবেল রে দিবে, যারা ইনফ্রারেড দিবে, বা যারা মাইক্রোওয়েভ রে ডিস্ট্রিবিউট করবে বা মাইক্রোওয়েভ রে রেডিয়েট করবে, তাদেরকে তৈরি করা খুব সহজ হয়। এবং প্রথম দিকে রুবি লেজার তৈরি হওয়ার আগে প্রায় 1954-এ
রুবি লেজার হয়েছিল 1960-তে, কিন্তু 1954-এ মাইক্রোওয়েভ লেজারটা আবিষ্কার হয়ে গেছিল অলরেডি। কারণ কি? কারণ তার ওমেগাটা খুব কম মাইক্রোওয়েভের। তাহলে মাইক্রোওয়েভে যদি ওমেগাটা কম হয় তাহলে অটোমেটিক্যালি সেক্ষেত্রে কি হয়ে যাবে, বিটা গ্রেটার দেন এ হয়ে যাবে। তাহলে বি গ্রেটার দেন এ হয়ে যাওয়া মানেই লেজিং অ্যাকশন ঘটবে। কেন ঘটবে আমি নেক্সট টপিকসে আবার এটা ডিটেলস আলোচনা করছি। তো আপাতত এইটুকু বুঝলে যথেষ্ট যে মেজার নাম দেওয়া হয়েছিল প্রথমে ওগুলোকে, তার কারণ মাইক্রোওয়েভ যে লেজারটা বা মাইক্রোওয়েভ যে রেডিয়েশনটা সেটা খুব সহজে হইতো। লাইট অ্যাম্পলিফিকেশন না হয়, এটা মাইক্রোওয়েভ অ্যাম্পলিফিকেশন বলা হচ্ছে, মেজার অফ স্টিমুলেটেড এমিশন রেডিয়েশন বাই রেডিয়েশন। ওকে, তো এইবারে আমরা দেখবো যে এই আন্ডারলাইং কনসেপ্টটা কি, যে কিভাবে এটা আমি করতে পারি, কিভাবে আমরা লেজিং অ্যাকশনের দিকে যাব। লেজিং অ্যাকশনের যে আন্ডারলাইং কনসেপ্ট সেটা আমরা দেখবো নেক্সট পেজে। হ্যালো, হ্যালো, বলুন। দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ, নতুন যে পেজটা শেয়ার করলাম দেখা যাচ্ছে না? আচ্ছা দেখ, এখানে আমরা যেটা বলছিলাম যে আন্ডারলাইং কনসেপ্ট বিহাইন্ড লেজার, এখানে জাস্ট আমি কম্পেয়ার করেছি কি রেট অফ এমিশন ডিভাইড বাই রেট অফ অ্যাবজর্পশন। তাহলে আমি এগুলো আগে লিখেছি এক্সপ্রেশনগুলো, এটা মনে করেন আমার আপার এখানে বি আর এ দেখেছি, আপার স্টেট লোয়ার স্টেটটা বোঝাতে, মানে এটা মাঝে মধ্যে গুলিয়ে যায় আমারও যে কোনটা উপরে ধরেছিলাম কোনটা নিচে ধরেছিলাম, ওই জন্য পাশে লিখে রেখেছি। হ্যাঁ, তাহলে এইটি ধরেছিলাম আপার স্টেটটা আমরা বি ধরেছিলাম আর লোয়ার স্টেটটা আমরা এ ধরেছিলাম। ওকে, তাহলে সেই অনুযায়ী রেট অফ এমিশন আমাদের কি এসেছিল, বি এন বি রো ওমেগা প্লাস এ এন বি, আর রেট অফ অ্যাবজর্পশন এসেছিল বি এন এ রো ওমেগা। জাস্ট এটাকে আমি একটু সিম্পলিফিকেশন করেছি, কি করেছি এনবিটাকে কমন নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে আর নিচেও এন এ আছে, তাহলে বাইরে এনবি বাই এন এটাকে লিখেছি আলাদা করে, এনবি বাই এন এটাকে আলাদা লিখেছি। তাহলে ভেতরে কি পড়ে থাকছে, বি রো ওমেগা প্লাস এ ডিভাইড বাই বি রো ওমেগা, এই বি রো ওমেগা। এবারে রো ওমেগা দিয়ে ভাগ করে দে, বি রো ওমেগা, তাহলে এটা 1 পড়ে থাকছে, আর এখানটা এ বাই বি ওমেগা ইন্টু এনবি বাই এন এ পড়ে থাকছে। এইবারে দেখ, আমি আগে বললাম যে আমাদের লেজারের জন্য কি প্রয়োজন, বিটাকে এর থেকে বেশি হতে হবে, বি ভেরি ভেরি গ্রেটার দেন এ হতে হবে। তাহলে দেখ, বি যদি ভেরি ভেরি গ্রেটার দেন এ হয়, তাহলে এই যে জায়গাটা বি যদি ভেরি ভেরি গ্রেটার দেন এ হয় তাহলে কি লাভ, তাহলে দেখ এই যে টার্মটা রয়েছে এই টার্মটা খুব স্মল হয়ে যাবে, বি যদি এর থেকে খুব বেশি হয়, তাহলে এটা আমি প্রায় ইকুয়ালস টু 0 ধরতে পারি, তাহলে এখানে শুধু 1 পড়ে থাকবে। তার মানে সেই অবস্থায় এটা জাস্ট এনবি ডিভাইড বাই এন এ হয়ে যাবে। এইখানে একটা বোঝার বিষয় আছে, এই যে এনবি ডিভাইড বাই এন এ এটা আসলে কি আমি বোঝাতে চেয়েছি, দেখ রেট অফ এমিশন ডিভাইড বাই রেট অফ অ্যাবজর্পশন। ইকুইলিব্রিয়ামে এরা দুজন ইকুয়াল হবে, কিন্তু আমি যে কোনো সময় যদি বলি তাহলে রেট অফ এমিশন ডিভাইড বাই রেট অফ অ্যাবজর্পশন, একটা তো কিছু টার্ম বেরোবে। তাহলে এখানে যে কিছু একটা টার্ম বেরিয়েছে সেই টার্মটা হচ্ছে এনবি ডিভাইড বাই এন এ। এবারে দেখ এইটা ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম পজিশনে যদি থাকে তাহলে এটা আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ইউজ করে আগে করলাম, যে এক্সপোনেনশিয়াল এটা কত হবে, ইবি মাইনাস ইএ ডিভাইড বাই কেটি বাই এক্সপোনেনশিয়াল এইচ ক্রস ওমেগা বাই কেটি। এটা হয়ে যাচ্ছে এনবি ডিভাইড বাই এন এ। কিন্তু এখানে যেটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে আমাকে দেখতে হবে যে রেট অফ এমিশন বাই রেট অফ অ্যাবজর্পশন যেটা এনবি ডিভাইড বাই এন এ এসছে, এখানে লেজিং অ্যাকশনের জন্য আমার প্রয়োজন কি, রেট অফ এমিশনটাকে অবশ্যই বেশি হতে হবে রেট অফ অ্যাবজর্পশনের থেকে। এই বিষয়ে সন্দেহ কোনো কারণ, লেজিং অ্যাকশনের জন্য কি প্রয়োজন, আমার এমিশন বেশি প্রয়োজন, কারণ আমি তো লাইট অ্যাম্পলিফিকেশন করতে চাইছি বাই রেডিয়েশনের সাহায্যে। তাহলে রেডিয়েশন মানে কি, রেডিয়েশন মানে সেখানে এমিশন প্রয়োজন। তার মানে এমিশন যদি বেশি হতে হয় তাহলে কি হতে হবে, দেখ এনবি গ্রেটার দেন এন এ হতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপারটা আমি এই কোয়েশনে দেখে বুঝতে পারছি, এনবি যদি এন এর থেকে বেশি হয়, সিম্পল দেখে বোঝা যাচ্ছে যে এনবি যদি গ্রেটার দেন এন এ হয় তবেই তবেই কি হওয়া সম্ভব, তবেই হওয়া সম্ভব সেটা হচ্ছে রেট অফ এমিশনটাকে, রেট অফ এমিশনটা রেট অফ অ্যাবজর্পশনটাকে ডোমিনেট করবে, মানে রেট অফ এমিশন বেশি হবে। রেট অফ এমিশন বেশি হলে তবে লেজিং অ্যাকশন ঘটবে। তার মানে আমার দেখ ব্যাপারটা কিন্তু উল্টো, যে আমার যে বি স্টেট সাধারণ অবস্থায় কি একটা মনে কর যখন অ্যাটম সাধারণ অবস্থায় থাকবে তা তো গ্রাউন্ড স্টেটে বেশি সংখ্যক ইলেকট্রন থাকবে, গ্রাউন্ড স্টেটের পপুলেশন তো তার বেশি হবে স্বাভাবিকভাবে। কিন্তু আমার প্রয়োজন দেখ আপার স্টেটে বা এক্সাইটেড স্টেটে বেশি পপুলেশন দরকার, এনবি গ্রেটার দেন এন এ দরকার। তাহলে এনবি গ্রেটার দেন এন এ যদি হয়
তবেই এটা সম্ভব যে রেট অফ এমিশনটা গ্রেটার দেন রেট অফ অ্যাবজর্পশন হবে। তার মানে আমার কি, যেখানে আমার পপুলেশন স্বাভাবিকভাবে থাকে তার থেকে পপুলেশন আমার উল্টো জায়গায় বেশি দরকার। ওই জন্য এই কন্ডিশনটাকে কি বলা হয়? পপুলেশন ইনভার্সন। এটাকে বলা হয় পপুলেশন ইনভার্সন। মানে লেজারের একটা মূল কনসেপ্ট, যে লেজার তৈরি করতে গেলে আমার যেটা প্রয়োজন, ফান্ডামেন্টাল যে বিষয় লেজার অ্যাকশনের, সেটা হচ্ছে যে আমি অ্যাটমটা বা মলিকুলসটা যে স্যাম্পলটা ইউজ করব, সেই স্যাম্পলটার আগে পপুলেশন ইনভার্সন ঘটানো দরকার। তাহলে সেই পপুলেশন ইনভার্সন ঘটাতে পারলেই একমাত্র রেট অফ এমিশনটা রেট অফ অ্যাবজর্পশনটাকে ডমিনেট করবে এবং লেজিং অ্যাকশন ঘটবে। তাহলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে যে পপুলেশন ইনভার্সন। আমি লেজার ঘটাতে গেলে আমার পপুলেশন ইনভার্সন অত্যন্ত প্রয়োজন, এবং এই পপুলেশন ইনভার্সনটা ঘটানোর জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা মেটাস্টেবল স্টেট দরকার। সেই মেটাস্টেবল স্টেটটা আমরা ডিফাইন করব নেক্সট ক্লাসে। ঠিক আছে? তো আজকে আমরা এখান পর্যন্তই পড়বো, পপুলেশন ইনভার্সন পর্যন্ত, এবং কিভাবে পপুলেশন ইনভার্সনটা আমাদের লেজিং অ্যাকশনের দিকে ত্বরান্বিত করছে, বা লেজিং অ্যাকশনের আন্ডারলাইং কনসেপ্টটাতে আমরা পৌঁছাতে পারছি সেটা দেখি। আমাদের উদ্দেশ্য রেট অফ এমিশনটাকে রেট অফ অ্যাবজর্পশন থেকে বাড়ানো। তার জন্য আমাদের কি বেসিক কনসেপ্ট দেখছিলাম যে বি ভেরি ভেরি গ্রেটার দেন এ হতে হবে, এবং বি ভেরি ভেরি গ্রেটার দেন এ হওয়ার কারণে যেটা এলো এনবি বাই এনএ এলো, এবং এখান থেকে আমরা বুঝতে পারছি যে এনবি গ্রেটার দেন এনএ দরকার। তাহলে এনবি গ্রেটার দেন এনএ করতে গেলে যে কন্ডিশনটা আমাদের পৌঁছাচ্ছে, যে কন্ডিশনটা দাঁড়াচ্ছে সেটা আসলে উল্টো পপুলেশন। তাই এটাকে পপুলেশন ইনভার্সন বলা হচ্ছে, যে আমাদের অ্যাকচুয়ালি থাকবে এ স্টেটটা পপুলেট থাকবে, কিন্তু আমার প্রয়োজন বি স্টেটটাকে পপুলেট করার। তাহলে এটা পপুলেশন ইনভার্সন নামে পরিচিত। বোঝা গেল? হ্যাঁ রে, কনসেপ্ট ক্লিয়ার তো? হ্যাঁ প্রিয়ব্য, তো ক্লিয়ার হচ্ছে? ঠিক আছে, তো বলে আমি পিডিএফটা তো আগেই পাঠিয়ে দিয়েছি, নোটটা লিখে নিবি।